হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পৃথিবীর অন্দরমহল বা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই পৃথিবীর অভ্যন্তরভাগ একটা খুবই জটিল বিষয়। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ যে কেমন, সে তো সরাসরি মানুষ গিয়ে বুঝতে পারেনি। বিভিন্ন উপায়ে তরঙ্গের মাধ্যমে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো এই অভ্যন্তরভাগ সম্পর্কেই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো বিষয়টা আমার মনে হয় অনেকটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিন্তু পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা আমাদের থাকা দরকার। তো দেখো, পৃথিবীর উৎপত্তি যেভাবেই থাকুক না কেন, জন্মলগ্নে পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সূর্যের একটা বিচ্ছিন্ন অংশ এবং জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, যার আনুমানিক তাপমাত্রা ছিল প্রায় 1000 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1,00,00,000,000,000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে 1000 ট্রিলিয়ন কিন্তু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। জলীয় বাষ্প প্রথমে মেঘের সৃষ্টি করে, অর্থাৎ এই যে তোমার জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তার গ্যাসীয় অবস্থা যখন তোমার জলীয় অবস্থাটা তোমার উপরে উঠলো, তখন সেটা কিন্তু মেঘের সৃষ্টি করলো। এবং মেঘ থেকে বৃষ্টি পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগেই বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করতো। তাহলে এত বেশি তাপমাত্রা ছিল পৃথিবী পৃষ্ঠে যে ওই মেঘ থেকে যে বৃষ্টিটা হতো সেটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত পৌঁছানোর আগেই কিন্তু বাষ্পীভূত হয়ে যেত এবং মেঘের সৃষ্টি করতো। এবং এটা কি চক্রাকারে তোমার ঘটতে থাকতো। এই প্রক্রিয়া চলে প্রায় 200 বছর। তাহলে 200 বছর ধরে এই প্রক্রিয়াটা কিন্তু ক্রমশ চলতে থাকে এবং পৃথিবীর তাপমাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে। ক্রমশ তাপ বিকিরণ করে শীতল সংকুচিত হয়ে এর উপরের অংশ আজ কঠিন শীতল হয়েছে। অর্থাৎ আমরা বর্তমানে যে অবস্থাটা তোমার রয়েছি সেটাকে বলছে কঠিন এবং শীতল হয়েছে। ভেতরের অংশ এখনও উত্তপ্ত। তাহলে দেখো, আমাদের উপরের অংশটা শীতল হয়েছে বলে আমরা বসবাস করতে পারছি, কিন্তু ভেতরের অংশটা কিন্তু এখনও পর্যন্ত উত্তপ্তই থেকে গেছে। পৃথিবীর অভ্যন্তরভাগের উষ্ণতা, গঠন, স্তরবিন্যাস সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট নয়। তাহলে দেখো, সুস্পষ্ট নয় কেন? তার কারণ হচ্ছে কি, আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ পর্যন্ত কিন্তু সরাসরি পৌঁছাতে পারিনি। ভূকম্পনের সময় যে তরঙ্গের সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য এবং তীব্রতা বিশ্লেষণ করে ভূ অভ্যন্তরভাগ বিষয়ে কিছুটা অনুমান করা যায়। তাহলে যে তোমার তরঙ্গটা সৃষ্টি হয়, ভূ অভ্যন্তরে যে তরঙ্গ, ভূমিকম্প যেটাকে বলছে, সেই তরঙ্গের মাধ্যমে তোমার পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। 3 ধরনের তরঙ্গ তোমার সৃষ্টি হয় মানে ভূমিকম্পের সময়, পি, এস এবং এল। ঠিক আছে, প্রত্যেকটি অর্থাৎ পি এবং এস, প্রাইমারি, সেকেন্ডারি এবং ল্যাটারাল, এই 3টে ওয়েভ প্রত্যেকটি কিন্তু কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারলেও শুধুমাত্র পি তরঙ্গটা কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তাহলে ভূমিকম্পে যে 3 রকমের তরঙ্গ হয়, পি, এস এবং এল, এই 3টে তরঙ্গের মধ্যে একমাত্র পি তরঙ্গটা কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। কিন্তু পি, এস আর এল মানে এস এবং এল, এই 3টে তরঙ্গ কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তাহলে ভূপৃষ্ঠের ক্ষয়ক্ষতি হয় এল তরঙ্গের জন্য। তাহলে আমাদের যে ভূমিকম্পের জন্য যে ক্ষয়ক্ষতিটা হয় সেটা কিন্তু হয় ল্যাটারাল ওয়েভ বা এল তরঙ্গের জন্য, যেটা ভূপৃষ্ঠ বরাবর সঞ্চারিত হয়। ভূ অভ্যন্তরে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ে। এটা কিন্তু তোমার উপরের অংশে, অভ্যন্তরের অংশে নয়, ভূত্বক অর্থাৎ আমাদের যে ক্রাস্ট বা ভূত্বক, তোমরা স্তরবিন্যাস যখন পড়বে তখন বুঝতে পারবে যে প্রতি 33 মিটার গভীরতা কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ছে। কিন্তু এটা অভ্যন্তরভাগে নয়, অভ্যন্তরভাগে কিন্তু তাপমাত্রা আরও দ্রুত হারে বাড়তে থাকে। এটা শুধুমাত্র ভূত্বক বা ক্রাস্ট, যেটা শিয়াল এবং সীমা অংশ, সেটার তোমার অংশের কথা এখানে বলছে। দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম সোনার খনির গভীরতা 3 থেকে 4 কিলোমিটার। দক্ষিণ আফ্রিকায় একটা সোনার খনি আছে, যে সোনার খনি 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত, ওটাই হচ্ছে পৃথিবীর গভীরতম খনি। তাহলে এই হলো তোমার পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে একটা মোটামুটি ধারণা। এবার দেখো, যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি তথ্য পাই না? তাহলে দেখো, আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমি তোমাকে প্রথমেই বললাম যে সরাসরি কিন্তু আমরা পৌঁছাতে পারি না। তাহলে এই যে সরাসরি পৌঁছাতে পারছি না, তাহলে সরাসরি না পৌঁছে আমরা কেন পৌঁছাতে পারছি না, বা আমাদেরকে না পৌঁছে কেন আমরা তোমার দূর থেকেই তথ্য সংগ্রহ করে এই কথাগুলো বলছি যে পৃথিবীর অভ্যন্তরভাগ এইরকম? তাহলে দেখো, বলছে যে কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি তথ্যটা পাই না। তাহলে তথ্যটা পাচ্ছি না কেন? তার কারণ হচ্ছে আমরা সেখানে কিন্তু পৌঁছাতে পারছি না, যার জন্য কিন্তু আমরা তোমার এই পৃথিবীর অভ্যন্তরভাগে তোমার পৌঁছাতে পারছি না। তাহলে এই যে তোমার না যাওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের প্রযুক্তিগত বাধা, অর্থাৎ আমাদের প্রযুক্তি এখন অতটা উন্নত হয়নি যার সাহায্যে আমরা তোমার বলতে পারবো। তাহলে দেখো, বলছে প্রথমে কেন আমরা পৃথিবীর অভ্যন্তরে সরাসরি তথ্য পাই না। বলছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমাদের পক্ষে সরাসরি জানা সম্ভব নয়। আমরা যা কিছু জানতে পেরেছি তা ভূত্বকের সামান্য গভীরে খনন কার্যের মাধ্যমে। দক্ষিণ আফ্রিকায় তাওতোনা
হ্যাঁ, সোনার খনিতে ৩.৯ কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছে। রাশিয়ার কোলা উপদ্বীপে গবেষণার উদ্দেশ্যে ১৯৮৯ খ্রিস্টাব্দে ১২.২৬ কিলোমিটার পর্যন্ত গভীর গর্ত খোঁড়া হয়। এটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে কৃত্রিম গর্ত। ঠিক আছে, এবার দেখো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাওয়া যায় না। তার কারণ কি? পৃথিবীর অভ্যন্তরে তাপ এবং চাপ খুবই বেশি বলে অভ্যন্তরে প্রবেশ করা বা যন্ত্র দিয়ে নমুনা তুলে আনা কখনোই সম্ভব নয়। ভূপৃষ্ঠে যে ম্যাগমা বা লাভা বেরিয়ে আসে তা সামান্য গভীর অ্যাস্থেনোস্ফিয়ার অংশ থেকে আসে, কিন্তু পৃথিবীর গভীর অংশ থেকে পদার্থ ভূপৃষ্ঠে উঠে আসে না। তাহলে আমরা যে ম্যাগমা বা লাভার কথাটা বলছি, যেটা তোমার অগ্নুদ্গমের সময় বেরিয়ে আসে, সেটা কি হয়? ভূপৃষ্ঠ থেকে সামান্য নিচে প্রায় 100 কিলোমিটার নিচে যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ার থেকে ওটা বেরিয়ে আসে। কিন্তু একেবারে অভ্যন্তর বা কেন্দ্র থেকে বা গুরুমণ্ডলের যে অংশগুলো আছে সেখান থেকে কিন্তু কখনোই বাইরে কিন্তু বেরিয়ে আসে না। তাই অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য আমরা পাই না। ঠিক আছে, আর কি বলছে দেখো, বলছে যে পৃথিবী 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। জন্মলগ্নে সে ছিল জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল এবং সংকুচিত হয়েছে। এর বহিরাবরণ আজ শক্ত এবং কঠিন, কিন্তু ভেতরটা অনেকটাই অজানা, প্রচণ্ড উত্তাপ। বলছে এর অভ্যন্তরভাগ আজও উত্তপ্ত। ভৌগোলিকদের অনুমান পৃথিবীর কেন্দ্রের উত্তাপ প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস এর বেশি, তাই সশরীরে সেখানে প্রবেশ করা যায় না। তাপ প্রতি 100 মিটার গভীরতায় 3 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে থাকে। এবং অত্যধিক চাপ এবং ঘনত্ব, যে পৃথিবীর অভ্যন্তরের চাপ প্রতি 50 কিলোমিটার এর নিচে প্রতি বর্গ সেমিতে 13 টন। বুঝতে পেরেছো? তাহলে 2900 কিলোমিটারে 1400 টন ও কেন্দ্রে প্রায় 3000 টনেরও বেশি। এটা হচ্ছে গ্রেটার দেন। ঠিক আছে, লেস দেন আর গ্রেটার দেন হয়, এটা গ্রেটার দেন। বেশি চাপে শিলা গলে ম্যাগমা বা তরল উপাদানে পরিণত হয়। ভূ অভ্যন্তরের বস্তুর ঘনত্ব এবং চাপ বেশি। ঘনত্ব যত বাড়বে মাধ্যাকর্ষণ শক্তি তত বৃদ্ধি পাবে এবং চাপও বাড়বে। ভূত্বকে গড় ঘনত্ব 3 থেকে 3.4, গুরুমণ্ডলের 5.6 এবং কেন্দ্রে 12.8, 13 থেকে 13.1। ফলে পদার্থের স্থিতিস্থাপকতা গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায়। ঠিক আছে, আর কি আমরা সরাসরি কোনো তথ্য পাই না। কেন কি? বলছে পৃথিবীর গভীরতম খনি ব্রাজিলের মেরো ভোলে মাত্র 2 কিলোমিটার গভীর। খনিজ তেল তোলার সময় যে গভীর গর্ত বা কুয়ো খোঁড়া হয় তা মাত্র 10 থেকে 12 কিলোমিটার গভীর। হ্যাঁ, ভূ অভ্যন্তর থেকে যে অগ্নুৎপাত হয় তার উৎসস্থল ভূগর্ভে 60 থেকে 70 কিলোমিটার ভূকম্পনের কেন্দ্রের উৎস 16 থেকে 32 কিলোমিটার, সর্বাধিক 700 কিলোমিটার। সুতরাং পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের কোনো সুনির্দিষ্ট পথ নেই। প্রতি 30 মিটার গভীরে 1 ডিগ্রি সেলসিয়াস হারে ভূ অভ্যন্তরে উষ্ণতা বাড়ে, তাই পৃথিবীর অভ্যন্তরে সশরীরে প্রবেশ ও করা সম্ভব নয়। তাহলে দেখো, আমরা যে তেল সংগ্রহ করি, আমরা যে সোনা সংগ্রহ করি, বা আমাদের যে ভূমিকম্প হয়, আমাদের যে অগ্নুদ্গম হয়, সেগুলো কি হয়? আমাদের ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটারের মধ্যেই যা হওয়ার হয়ে থাকে। তার থেকে গভীরে যে কি আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা কোনো তথ্য পেতে পারি না। বুঝতে পারছো? তাহলে এতগুলো জিনিস আমরা কিন্তু এই যে পড়ে আমরা এইটুকু জিনিস আমরা জানতে পারলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা কি, ম্যাগমা ও লাভা কি। তাহলে ম্যাগমা এবং লাভা যে দুটো কথা আমরা শুনেছি, তাহলে ম্যাগমা কি, যেটা ভূ অভ্যন্তরে যখন থাকছে তোমার অগ্নুজ্জাত পদার্থটা, তখন সেটা হচ্ছে ম্যাগমা, এবং যখন ভূপৃষ্ঠে প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলছে লাভা। তাই তো? তাহলে দেখো, ম্যাগমা বলছে ভূগর্ভের পদার্থসমূহ যথা কঠিন শিলা, গ্যাস, বাষ্প প্রভৃতি প্রচণ্ড চাপ এবং তাপের প্রভাবে গলিত ও মিশ্রিত অবস্থায় থাকে। এই উত্তপ্ত গলিত পদার্থের মিশ্রণকে ম্যাগমা বলা হয়। আর লাভা কোনটা? বলছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল পথে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। বেসল্ট একটি লাভা শিলা। এবার দেখো, এই ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য কি? ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরে থাকছে, আর লাভা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে প্রবাহিত হচ্ছে। তাহলে ভূ অভ্যন্তর ভাগে শিলা ফাটলের তরল এবং গ্যাসীয় খনিজের মিশ্রণ হচ্ছে ম্যাগমা। অন্যদিকে লাভা কি? বলছে ভূপৃষ্ঠের ওপর নির্গত কঠিন এবং তরল পদার্থের মিশ্রণ হচ্ছে লাভা। ম্যাগমা তোমার পদার্থগত প্রকৃতি অনুসারে ম্যাগমা তরল, আর পদার্থগত প্রকৃতি অনুসারে লাভা হচ্ছে অর্ধতরল। হ্যাঁ, তারপর দেখো শিলা অ্যালুমিনিয়াম, তারপরে এটা সোডিয়াম, ক্যালসিয়াম, ফেরাস, জল, গ্যাসীয় পদার্থ যেমন O2 এবং CO2 হচ্ছে ম্যাগমার উপাদান। অন্যদিকে লাভার উপাদান কি? লাভার উপাদান হচ্ছে বিশেষত অলিভিন, ফেলসপার, অভ্র জাতীয়। আবার একটা দেখো, বলছে ম্যাগমা কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয়শিলা গঠন করে। উদ্বেদী মানে যেটা ভূপৃষ্ঠের বাইরে আসতে পারে না, ফাটলের মধ্যে থেকে যেটা আছে সেটাকে হচ্ছে উদ্বেদী। আর নিঃসারী যেটা বাইরে আসে। আর লাভা কঠিন হয়ে নিঃসারী আগ্নেয়শিলা গঠন করে। ম্যাগমার ঘনত্ব কত? 2.18 থেকে 2.40 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। অন্যদিকে লাভার ঘনত্ব 2.4 থেকে 3.0 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ম্যাগমার তাপমাত্রা 6000 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস গভীরতা অনুসারে উষ্ণতার পার্থক্য ঘটে। অন্যদিকে ভূপৃষ্ঠের উপরিভাগের স্বাভাবিক উষ্ণতার অনুরূপ হয়, যেহেতু এটা ভূপৃষ্ঠে তোমার
চলে আসে, তাই শীতল হয়ে কিন্তু লাভার সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে তোমার ম্যাগমা এবং লাভার মধ্যে পার্থক্য। এবার দেখো আমাদের এই যে ম্যাগমা এবং লাভা, এগুলো কিসের প্রমাণ? এগুলো প্রমাণ করছে যে পৃথিবীর অভ্যন্তরভাগ যথেষ্ট উষ্ণ এবং অস্থির অবস্থাতে রয়েছে। এরপর দেখো ভূতাপ কি। তাহলে আমরা দেখো ভূতাপ মানে ভূপৃষ্ঠের যে তাপ, আমাদের ভূ অভ্যন্তরে যেমন জানা গেল যে প্রতি তোমার আমাদের তাপমাত্রা তোমার বৃদ্ধি পায় কত 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ছে, এইটিকেই বলছে তোমার ভূতাপ। বুঝতে পেরেছো? আর এখান থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলছে ভূতাপ শক্তি। তাহলে ভূতাপটা কি? ভূতাপ হচ্ছে যে ভূতাপ হলো এক ধরনের শক্তি, পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, তাই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলা হয়। তাহলে এই যে শক্তিটা পাওয়া যাচ্ছে তাপ ভূপৃষ্ঠ থেকে, তাপটাকে বলছে ভূতাপ শক্তি। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি থেকে মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি উৎপন্ন করে, ঠিক আছে, উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যায়, ঠিক আছে। আর ভারতের কোথায় কোথায় ভূতাপ শক্তি আছে, তাহলে সেটা সম্পর্কেও আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো ভারতের ভূতাপ শক্তি সম্পর্কে আমাদের দেখো যতটা আমরা জানি ততটা আমি বলছি। তাহলে ভূতাপ শক্তি কোনটাকে বলছে? বলছে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, একে ভূতাপ শক্তি বলা হয়। তাহলে কেন্দ্রের তাপটা ধীরে ধীরে বাইরের দিকে তোমার প্রকাশিত হচ্ছে, এটাকে ভূতাপ শক্তি বলছে। ব্যবহার কি? দূষণহীন প্রবহমান এই তাপ শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তার দেশের 30% উৎপাদন করে থাকে, যেটা আমি কিছুক্ষণ আগেই পড়লাম। পৃথিবীর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন করে। এটা সুবিধা কি বলতো? ভূতাপ শক্তি ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেমন কয়লা, খনিজ তেল সাশ্রয় হয় এবং পরিবেশ দূষণ ঘটে না। তাছাড়া এই শক্তির উৎস শেষ হওয়ার সম্ভাবনা নেই। এবার ভারতের কোথায় কোথায় আছে, যেটার জন্য আমি তোমাদের এইটা দেখানোর চেষ্টা করলাম। প্রথমে হচ্ছে হিমাচল প্রদেশের মণিকরণ, হ্যাঁ, যেটা পূর্ব হিমালয়ের অন্তর্গত সিকিম এবং দার্জিলিংয়ে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, মধ্যপ্রদেশের তাতাপানি, গুজরাটের কাম্বে উনাই, মহারাষ্ট্রের জলগাঁও, উত্তরাঞ্চলের তপবন, পূর্ব হিমালয়ের সিকিম, দার্জিলিং, আন্দামানের ব্যারেন দ্বীপ, জম্মু কাশ্মীরের চুমাখা, উড়িষ্যার আত্রি, ঝাড়খণ্ডের মান্ডু, সিকিমের রেসি। তাহলে এই এতগুলো জায়গাতে কিন্তু ভূতাপ শক্তি আছে, যেখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা বা ভূ অভ্যন্তরের তাপমাত্রাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এরপর দেখো আমাদেরকে জানতে হবে উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝো। প্রস্রবণ কাকে বলো বলতো? প্রস্রবণ হচ্ছে যখন ভূ অভ্যন্তরের জল নিজে নিজেই বাইরে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো, কোনো রকম পাম্পিং ছাড়াই, তখন সেটাকে আমরা বলছি তোমার ভূ প্রস্রবণ, ঠিক আছে, তখন তাকে আমরা বলছি প্রস্রবণ। আর যদি ধরো এই প্রস্রবণ তোমার উষ্ণ জল বের হয়, তখন সেটাকে বলছে আমাদের উষ্ণ প্রস্রবণ। বুঝতে পেরেছো? আমাদের পশ্চিমবঙ্গের যে বক্রেশ্বর আছে, এই বক্রেশ্বরে তোমার উষ্ণ প্রস্রবণ কিন্তু রয়েছে। এটা আমরা যদি যাই তাহলে কিন্তু উষ্ণ প্রস্রবণ আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে দেখো উষ্ণ প্রস্রবণ কোনটাকে বলছে, দেখো বলছে ভূপৃষ্ঠের নির্দিষ্ট কোনো ফাটল বা ছিদ্রপথে ভূ অভ্যন্তরীণ ভৌম জল স্বাভাবিক জলধারা রূপে ভূপৃষ্ঠে নির্গমনকে বলা হয় প্রস্রবণ বা ঝর্ণা, ঠিক আছে, প্রস্রবণ বা ঝর্ণা। উষ্ণ প্রস্রবণে নির্গত জলের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। কোথায় কোথায় আছে? বক্রেশ্বর, যেটা পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড, উড়িষ্যার তোমার দিউলাঝাড়ি, হিমাচল প্রদেশের মণিকরণ, লাদাখের পানামিক এবং বিহারের রাজগীর। তাহলে এই সমস্ত জায়গাতে তোমার এই উষ্ণ প্রস্রবণ কিন্তু রয়েছে, বুঝতে পারছো। এবং এই যতগুলো উষ্ণ প্রস্রবণ রয়েছে সব জায়গাতেই কিছু না কিছু তোমার ওই ধর্মীয় মন্দিরের কিন্তু সৃষ্টি হয়েছে। আমাদের বক্রেশ্বরেও কিন্তু হয়েছে, আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার উষ্ণ প্রস্রবণ এবং তার উদাহরণ হচ্ছে বক্রেশ্বর। তাহলে দেখো বক্রেশ্বরে আমাদের এখানে যে উষ্ণ প্রস্রবণটা আছে সেটা দেখো কি আছে, বলছে বিশ্বদ্বীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ দেখেছিলাম। মাটির নিচ থেকে আপনা আপনি অনবরত বেরিয়ে আসছে গরম ফুটন্ত জল, ঠিক আছে। ভৌম জল, যেটা ভৌম জল হয় পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে উষ্ণ জল বেরিয়ে আসে, একে উষ্ণ প্রস্রবণ বলে। তাহলে তোমরা উষ্ণ প্রস্রবণ জিনিসটা তাহলে জানতে পারলে। এরপর দেখো যেটা প্রশ্নটা আছে সেটা কি, যে ঘনত্ব কি? পৃথিবীর ঘনত্বের ধারণা দাও। পৃথিবীর কেন্দ্রে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? তাহলে এইটা তোমার আমাদের ঘনত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে ঘনত্ব কোন জিনিসটাকে বলছে? ঘনত্ব দেখো বলছে একক আয়তনের পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে, ঠিক আছে। তাহলে একক আয়তনে যে পরিমাণ তোমার পদার্থ আছে তার পরিমাণটাকে বলছে ঘনত্ব। প্রতি ঘন সেন্টিমিটার জায়গায় পদার্থের ভর কতটা, সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। এই
আয়তনের একটা লোহার একই আয়তনের একটি লোহার পাত একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে লোহার ঘনত্ব বেশি হওয়ার জন্য লোহার পাতটি অ্যালুমিনিয়ামের পাত্রের তুলনায় বেশি ভারী হবে। তাহলে যার ঘনত্ব বেশি তার আয়তন কম হবে, এবং যার আয়তন বেশি হবে তার ঘনত্বটা কিন্তু তোমার কম হবে। অর্থাৎ একই ওজনের যদি দুটো পদার্থ হয়ে থাকে, এটাই এখানে বলছে। এবার দেখো পৃথিবীর ঘনত্ব, তাহলে দেখো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অর্থাৎ যেখানে আমরা বসবাস করছি তার ঘনত্ব হচ্ছে এইটা। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, যেটা সব থেকে তোমার কেন্দ্রের অবস্থা। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে হয় 13 থেকে 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, যেটা সব থেকে বেশি। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে তোমার গড় ঘনত্ব পুরো পৃথিবীর 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। কিন্তু আমরা যদি শুধু ঘনত্ব ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দেখি, তাহলে ভূপৃষ্ঠের ঘনত্ব তোমার 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অন্যদিকে কেন্দ্রে প্রায় তার থেকে অনেক বেশি 13 থেকে 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পৃথিবীর ঘনত্ব। এবার দেখো ঘনত্ব সম্পর্কে আমরা জানলাম। এর হচ্ছে পৃথিবীর কেন্দ্রে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? তাহলে পৃথিবীর কেন্দ্রে থাকা পদার্থের ঘনত্ব বেশি হয় কেন গো? আমরা ধরো যদি কোনো একটা গ্লাসে যদি জল থাকে, সেই জলে যদি আমরা ধুলো মিশ্রিত একটা কাঁকড় বালি মিশ্রিত একটা ধুলো যদি সেখানে রেখে দিই, তাহলে সব থেকে ভারী কণাগুলো কিন্তু গ্লাসের নিচে থুতিয়ে যাবে। ঠিক আছে, যার জন্য কি হচ্ছে, পৃথিবীর কেন্দ্রে সব থেকে ভারী পদার্থগুলো গিয়ে জমা হয়েছে, যার জন্য ওই ঘনত্ব সব থেকে বেশি। তাহলে কী বলছে যে ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে, হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পৃথিবীর ঘনত্বের একটা তোমার ধারণা, ঘনত্ব সম্পর্কে ধারণা। এবার দেখো যেটা আছে পৃথিবীর ভেতরটা সম্পর্কে কিভাবে ধারণা করা যায়। তাহলে পৃথিবীর ভেতরটা সম্পর্কে আমরা কীভাবে ধারণা করতে পারি গো? আমরা তো ধরো পৃথিবী পর্যন্ত পৌঁছাই না, তাহলে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারি না, তাহলে কীভাবে আমরা ধারণা করতে পারি? বলছে দেখো, আগেই জেনেছি যে পৃথিবীর ভেতরটা সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তা পৃথিবীর উপর থেকেই গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আমরা কিন্তু সরাসরি পৌঁছাতে পারিনি। উপর থেকেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি পৃথিবীর অভ্যন্তরভাগটা কেমন। তো এর কী কী আছে? তার মধ্যে আছে অগ্নুৎপাত। তাহলে অগ্নুৎপাতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও উষ্ণ। তাহলে অগ্নুৎপাতের মাধ্যমে পৃথিবীর ভেতরের থেকে বেরিয়ে আসা লাভা বা ম্যাগমা বিশ্লেষণ করে যে ভেতরের গঠন জানা গেছে। তারপর 2 নাম্বার কি বলছে? ভূকম্পন তরঙ্গ। তাহলে ভূকম্পন তরঙ্গ, যে তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ করে পরোক্ষভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর কি? পৃথিবীর ঘনত্ব, উষ্ণতা এবং চাপ। বলছে পৃথিবীর গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে যে উষ্ণতা, ঘনত্ব এবং চাপের পরিবর্তন হয় তা বিশ্লেষণ করে ভেতরটা সম্পর্কে ধারণা করা যায়। আর কি? পৃথিবীর উৎপত্তি। বলছে পৃথিবী গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে তরল থকথকে হয়ে কঠিন হয়েছে, অথচ ভেতরটা এখনও কোথাও তরল আবার কোথাও থকথকে অবস্থায় রয়েছে। এই অবস্থা বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর ভেতর সম্পর্কে ধারণা করা হয়েছে। এরপর কি? মানুষের প্রচেষ্টা। ওই যে মানুষ ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে দক্ষিণ আফ্রিকায় 3 থেকে 4 কিলোমিটার গভীর রবিনসন দ্বীপ নামে সোনা উত্তোলনের খনি, রাশিয়ার কোলা উপদ্বীপে আধুনিক ড্রিপিং মেশিনের সাহায্যে তোমার 12 কিলোমিটার গভীর গর্ত খনন করা হয়েছে। তাহলে এর সাহায্যে তোমার যতটা সম্ভব মানুষ ভূ অভ্যন্তর সম্পর্কে ধারণা করতে পারছে। ঠিক আছে, এবার দেখো আমাদের একটা তোমার এখানে একটা ধারণা দিয়েছে। দেখো বলছে যে এই যে তোমার সোনার যে খনি আছে রবিনসন, যেটা আফ্রিকায় অবস্থিত, সেটা বলছে 3 থেকে 4 কিলোমিটার গভীরে অবস্থিত। তাহলে আমাদের যদি প্রত্যেক 33 মিটার গভীরতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ে, তাহলে সেই খনিতে যে শ্রমিকরা কাজ করছে তারা কত পরিমাণ তাপমাত্রায় কাজ করে সেটা দেখো এখানে বলেছে। বলছে রবিনসন সোনার খনির গভীরতা 3 কিলোমিটার = 3000 মিটার। তাহলে 33 মিটারে উষ্ণতা কত বাড়ে গো? 1 ডিগ্রি সেলসিয়াস আমরা জানলাম। তাহলে 1 মিটারে 1/33 ডিগ্রি, 3000 মিটার বা 3000 মিটার বা 3 কিলোমিটার উষ্ণতাটা কত হবে? 90.90 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ? আর তাহলে রবিনসন উপদ্বীপের উষ্ণতা 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সেলসিয়াস সমান 105.90 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে এই 15 ডিগ্রিটা কেন যুক্ত হলো গো? 15 ডিগ্রিটা যুক্ত হলো কারণ ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে তোমার 15 ডিগ্রি। এটা কিন্তু তোমার স্বাভাবিক। তাহলে যত ভিতর দিয়ে যাচ্ছে তত কি তোমার
33 মিটারে 1 ডিগ্রি করে বাড়ছে, প্লাস 15 ডিগ্রিটা যুক্ত করতে হবে, তাহলে 105 ডিগ্রি সেলসিয়াস তোমার তাপমাত্রাতে তোমার এই রবিনসন যে তোমার শ্রমিকরা আছে তারা কিন্তু তোমার কাজ করছে। 4 কিলোমিটার গভীরতায় উত্তাপ হবে 136.21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছো কত গরমে তারা কাজ করছে। হ্যাঁ, এরপর দেখো যেটা আছে বলছে যে পৃথিবীর ভেতরটা সম্পর্কে কীভাবে ধারণা করা যায়, অর্থাৎ যে এই প্রশ্নটা আলোচনা করলাম, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝতে পারি। এরপর দেখো ভূমিকম্প তরঙ্গ কাকে বলে শ্রেণীবিভাগ করো এবং পরিচয় দাও। তাহলে ভূমিকম্প তরঙ্গ, আমরা আজ যে 3টে তরঙ্গের কথা প্রথমে আলোচনা করার সময় বললাম, পি, এস এবং এল। তাহলে ভূমিকম্প তরঙ্গ কাকে বলে? তাহলে দেখো জলে ঢিল পড়লে যেমন চারিদিকে তরঙ্গ বিস্তার লাভ করে, তেমনি ভূমিকম্পের কেন্দ্রের চারিদিকে তরঙ্গের আকারে প্রবাহিত তরঙ্গকে ভূমিকম্পের তরঙ্গ বলা হয়। তাহলে দেখো আমি তোমাদের বলে রাখি, ভূমিকম্প কিন্তু সৃষ্টি হয় ভূপৃষ্ঠ থেকে নিচে প্রায় 30 কিলোমিটারের মধ্যে ভূপৃষ্ঠ কেন্দ্রটা সৃষ্টি হয়, এবং কেন্দ্রের ঠিক উপরে যেখানটাতে তোমার ভূমিকম্পটা প্রথম আঘাত আনে সেটাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র, এবং এই উপকেন্দ্র থেকে কিন্তু তরঙ্গগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলছে ভূমিকম্পের তরঙ্গ। এবার শ্রেণীভাগ কি? ভূমিকম্পের তরঙ্গ 3 প্রকার হয়ে থাকে, যথা প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, যাকে পি তরঙ্গ বলা হয়, যেটা তোমার কি কঠিন তরল গ্যাসীয় সব স্তরের মধ্য দিয়ে যেতে পারে। গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, যেটাকে এস তরঙ্গ বলা হয়, এটা কি শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। আর পার্শ্ব তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ কোনটাকে বলছে, বা এল তরঙ্গ, এটা যেটা তোমার ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে বলছে সারফেস তরঙ্গ, যেটাকে তোমার আমরা ল্যাটারাল ওয়েভ বলে থাকি, এবং এটা শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তাহলে দেখো কঠিন মাধ্যমের মধ্য দিয়ে পি, এস, এল 3টে তরঙ্গই যেতে পারে, কিন্তু কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শুধুমাত্র পি তরঙ্গ যেতে পারে। এটা তোমরা বুঝে নাও, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো, এখানে যে ধরো আমাদের যে এটা যখন তোমার পৃথিবী পৃষ্ঠ হয় এবং এখান থেকে যদি তরঙ্গটা তোমার উপকেন্দ্র সৃষ্টি হয়, তাহলে উপকেন্দ্র থেকে যখন তোমার যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে এইটুকু জায়গার মধ্যে তোমার কঠিন বা পি ওয়েভটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আমরা জানি যে গুরুমণ্ডলটা কিছুটা সান্দ্র অবস্থাতে আছে, যার জন্য এই মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু এস তরঙ্গ যেতে পারছে না, এল তরঙ্গ যেতে পারছে না। শুধুমাত্র পি তরঙ্গটা যাওয়ার সময় তার গতিপথটা কিছুটা পরিবর্তিত হচ্ছে, ফলে কি হচ্ছে যে এখানে যে উপকেন্দ্র হচ্ছে তার প্রতিপাদী স্থানে শুধুমাত্র এখানে পি তরঙ্গটা তোমার মানে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটাতে কি হচ্ছে, তোমার যেহেতু তোমার পি তরঙ্গ এবং এস তরঙ্গ কিছুটা তোমার বেঁকে আসছে, তাই এই জায়গাটাতে কিন্তু পি তরঙ্গ তোমার ধরা পড়ছে না। তাহলে এইভাবে বুঝতে পারা যাচ্ছে যে পৃথিবীর উপরিভাগটা হচ্ছে কঠিন, এবং তার নিচে আছে অ্যাস্ট্রোস্ফিয়ার যেটা সান্দ্র, এবং কেন্দ্রমণ্ডলটা হচ্ছে তোমার কঠিন। এবার প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্যটা দেখো আমরা পড়বো। বলছে এই তরঙ্গ ভূস্তরের মধ্য দিয়ে ক্রমশ সংকোচনের মাধ্যমে প্রবাহিত হয় বলে একটানা বা ঠেলা তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের গতিবেগ সর্বাধিক প্রতি সেকেন্ডে 5 থেকে 14 কিলোমিটার পর্যন্ত এর তোমার তরঙ্গের গতিবেগ। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে তোমার যে ছবিটা দেওয়া আছে, এখানে দেখো এস তরঙ্গ এই দিকে তোমার চলে যাচ্ছে, ঠিক আছে। পি তরঙ্গটাই শুধুমাত্র সমস্ত স্তরকে ভেদ করে তোমার একেবারে যেখান থেকে ভূমিকম্পের কেন্দ্র সৃষ্টি হচ্ছে সেই উপকেন্দ্র থেকে একেবারে পৃথিবী অপর প্রান্ত পর্যন্ত চলে আসতে পারছে। কিন্তু এল তরঙ্গটা তো তোমার ধরো শুধুমাত্র ভূপৃষ্ঠের উপর দিয়ে শিয়াল এবং সীমা স্তরের মধ্য দিয়ে তোমার সঞ্চারিত হয়, কিন্তু এস তরঙ্গটা কি হচ্ছে, যখনই তরল মাধ্যমের মধ্য দিয়ে আসছে তখনই কিন্তু সে বেঁকে যাচ্ছে। তাহলে এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে পি তরঙ্গ তোমার যেহেতু এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীর অভ্যন্তর ভাগটা কিন্তু বা কেন্দ্রটা আছে কঠিন অবস্থায়, এবং যেহেতু এস তরঙ্গ তোমার এইটুকু অঞ্চলের মধ্যে তোমার পি এবং এস কোনোটাই ধরা পড়ছে না, তাই সেটা হচ্ছে তোমার যে অংশটা আছে তোমার যে অ্যাস্ট্রোস্ফিয়ার অংশটা আছে সেটা হচ্ছে তোমার সান্দ্র অবস্থায়, যার জন্য এস তরঙ্গটা বেঁকে তোমার এই জায়গাতে এসে ধরা পড়ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ছবিটা। এরপর তাহলে পি তরঙ্গ যেটা আছে সেটা তোমার ধর্ম হলো এই তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে প্রবাহিত হতে পারে এবং সর্বপ্রথম ভূমিকম্পের উপকেন্দ্রে পৌঁছায়। ভূমিকম্পের উপকেন্দ্র মানে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় ওই তোমার 30 কিলোমিটারের মধ্যে তার ঠিক উপরে যেখানে আঘাত হানছে সেটিকে বলছে ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে এই গেল তোমার প্রাথমিক তরঙ্গের এবারে গৌণ তরঙ্গ কোনটাকে বলছে বা সেকেন্ডারি ওয়েভ, বলছে এই তরঙ্গ এস তরঙ্গের পর ধাক্কার মাধ্যমে ভূ স্তরের এক পাশ থেকে অন্য পাশে প্রবাহিত হয়। একে তির্যক তরঙ্গ বা ঝাঁকুনি তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 3.5 থেকে 7.2 কিলোমিটার। এই তরঙ্গ শুধুমাত্র তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এই তরঙ্গ শুধুমাত্র
তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গ কোনটাকে বলছে? বলছে এই তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই এল তরঙ্গ প্রভাবে স্থলভাগ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হয়। তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতিটা হয়ে থাকে সেটা কিন্তু হয় তোমার এল তরঙ্গের জন্য। ঠিক আছে, এই দেখো এল তরঙ্গ। এর ভূমিকম্প তরঙ্গের ব্যবহার কি করে হয়ে থাকে? বলছে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পারে। তাহলে আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে জানার একমাত্র উপায় হচ্ছে তোমার ভূমিকম্পের এই তরঙ্গ। ঠিক আছে, তাহলে পরিচয় হলো। এবার পি এস এবং এল তরঙ্গের তুলনামূলক আলোচনা করো। তাহলে আমাদের এই যে পি এস এবং এল এই যে তিনটে তরঙ্গ আছে তার আলোচনা করছি। দেখো, পি তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য বা সোজা প্রবাহিত হয়। এস তরঙ্গ কি? তির্যকভাবে ওঠানামা করে। আর এল তরঙ্গ তির্যকভাবে ওঠানামা করে। পি তরঙ্গটা কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত স্তরের মধ্যে দিয়ে যেতে পারে। এস তরঙ্গ শুধুমাত্র কঠিন এবং প্রায় কঠিন স্তরের মধ্যে দিয়ে যেতে পারে, তরলের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে না। এল তরঙ্গ কিন্তু শুধুমাত্র কঠিন স্তরের মধ্যে দিয়ে যেতে পারে। তাহলে আমি তোমাদের প্রথমে বলেছিলাম পি এস এল তিনটে তরঙ্গই কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু শুধুমাত্র পি তরঙ্গটা আছে যেটা কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো স্তরের মধ্যে দিয়ে যেতে পারে। পি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 5 থেকে 14 কিলোমিটার প্রতি সেকেন্ড। আর এস তরঙ্গের গতিবেগ সেকেন্ডে তোমার 3.5 থেকে 7 কিলোমিটার। আর এল তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 3.5 থেকে 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এদের তরঙ্গের গতিবেগের পার্থক্য। এবার দেখো, পিস তরঙ্গের কিন্তু ধ্বংস ক্ষমতা নেই, এস তরঙ্গের কোনো ধ্বংস ক্ষমতা নেই, কিন্তু এল তরঙ্গ কিন্তু সব থেকে বেশি ধ্বংসলীলা চালায়। হ্যাঁ, এই তরঙ্গের জন্যই আমাদের কিন্তু ক্ষয়ক্ষতি হয়। পি তরঙ্গ তোমার কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক দিয়ে চলাচল করতে পারে। এস তরঙ্গ কেবলমাত্র গুরুমণ্ডলে চলাচল করে। আর এল তরঙ্গ হচ্ছে ভূত্বকের উপর দিয়ে শুধুমাত্র চলাচল করে। এবার দেখো, পি তরঙ্গে হচ্ছে শব্দ তরঙ্গের অনুরূপ, এস তরঙ্গ অনেকটা আলোক তরঙ্গের অনুরূপ, আর এল তরঙ্গ হচ্ছে আনুভূমিক ঢেউ এর মতো। এবারে পি তরঙ্গ তোমার অনুদৈর্ঘ্য এবং ধ্বনি তরঙ্গ। অন্যদিকে এস তরঙ্গ কি অনুপ্রস্থ বা ঝাঁকুনি তরঙ্গ। অন্যদিকে এল তরঙ্গের অপর নাম হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। ঠিক আছে, পি তরঙ্গ হচ্ছে সর্বাধিক শক্তিশালী, এস তরঙ্গ হচ্ছে পি তরঙ্গের চেয়ে কম শক্তিশালী, আর এল তরঙ্গ পি এবং এস এর থেকে কম শক্তিশালী। পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মাঝারি, এস তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দীর্ঘ। ঠিক আছে, এবং এইখানে তোমরা এই যে ছবিটা আছে এই ছবিটা দিতে পারো। এখানে হচ্ছে কেন্দ্র, এখানে কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র, তার উপরে হচ্ছে উপকেন্দ্র, এবং দেখো পি এবং এস দুটো তরঙ্গ এখানে ধরা পড়ছে। এই জায়গাটা হচ্ছে পি তরঙ্গের ছায়া অঞ্চল এবং এটা হচ্ছে এস তরঙ্গের ছায়া অঞ্চল। শুধুমাত্র পি তরঙ্গটা একেবারে উপকেন্দ্র থেকে পরবর্তী পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত তোমার ধরা পড়ে। বুঝতে পেরেছো? তাহলে এই ছবিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের ভূমিকম্পে যে তরঙ্গ হয় সেই তরঙ্গের তিনটে পি এবং এস এবং এল তরঙ্গ সম্পর্কে আমাদের ধারণা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগের কে কয়টি স্তরে ভাগ করা যায় এবং কি কি, হ্যাঁ, চিত্রসহ ভূ অভ্যন্তরভাগের বর্ণনা দাও। তাহলে দেখো, আমাদের যে পৃথিবীর অভ্যন্তরভাগ আছে সেই অভ্যন্তরভাগ সম্পর্কে আমাদেরকে এবারে আলোচনা করতে হবে। আমরা ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে জানলাম। এবার দেখো, প্রথমেই বলি যে এখানে যেটা বলেছে যে বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করেছে। অর্থাৎ আগে ছিল না, কিন্তু ভূমিকম্প তরঙ্গের সাহায্যে আমরা যেটুকু পেরেছি জানতে পেরেছি। ভূমিকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত 3টি স্তরের সন্ধান পেয়েছেন। একেবারে উপরের স্তরটির নাম হচ্ছে ভূত্বক, যেটাকে ক্রাস্ট বলা হয়। ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল, যার অপর নাম হচ্ছে ম্যান্টেল, এবং একেবারে নিচে কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল কোর বা এর অপর নাম হচ্ছে নিফে। ঠিক আছে, দেখো এইখানে যে ছবিটা আছে এই ছবিটা তোমরা ছবির জন্য ব্যবহার করতে পারো। দেখো, সব থেকে উপরে যেটা আছে তোমার শিলামণ্ডল, এটাকে ক্রাস্ট বলছে, যেটা শিয়াল এবং সীমা নিয়ে গঠিত। তার নিচে আছে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের উপরের অংশ হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার এবং যেটাকে ক্রফেসীমা বলছে, আর নিচে হচ্ছে তোমার নিফেসীমা, যার মধ্যে তোমার এইদিকে দেখো বিযুক্তি রেখাগুলো সব দেওয়া আছে। আমি আলোচনার সময় এক এক করে তোমাদের বলছি। এবং শিলামণ্ডলের অপর নাম হচ্ছে ক্রাস্ট, গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে ম্যান্টেল এবং কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে তোমার নিফে। ঠিক আছে, এবারে আমরা স্তরগুলো সম্পর্কে এক এক করে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম যে ভাগটা আছে সেটা কি, 3টি স্তরের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভূত্বক। তাহলে ভূত্বক কোন জিনিসটাকে বলছে? দেখো, ভূত্বক বলছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে যে 3টি স্তরের বিভক্ত, তার মধ্যে সবচেয়ে উপরের স্তরটি অপেক্ষাকৃত হালকা উপাদানে গঠিত এবং অন্য দুটি স্তরকে ঘিরে রেখেছে, তাকে বলছে ভূত্বক, ক্রাস্ট বা শিলামণ্ডল। এর উপাদান কি? এর উপাদান হচ্ছে তোমার সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এবং তোমার
অক্সিজেন। তাহলে এটি দুটো ভাগে বিভক্ত কি গো, একটা হচ্ছে সিয়াল এবং সীমা। সিয়াল কী নিয়ে গঠিত, সিলিকা এবং অ্যালুমিনিয়াম, এবং সীমা গঠিত হচ্ছে তোমার সিলিকা এবং ম্যাগনেসিয়াম, এই দুটো স্তর নিয়ে, অর্থাৎ ভূত্বকের উপরি স্তর। ভূত্বকের তাহলে দেখো সিয়াল এবং সীমার মধ্যে সিয়াল হচ্ছে তোমার মহাদেশীয় এবং সীমা হচ্ছে মহাসাগরীয়। তাহলে দেখো এবার দেখো সীমা যেটা মহাসাগরীয়, উষ্ণতা কি, তাহলে আমি তোমাদের ছবিটা দেখাই। দেখো এই যে ছবিটা, এটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে উপরের যে অংশটা আছে, এই দেখো এটা পুরোটাই দেখো শিলামণ্ডল। এই যে এই অংশটা হচ্ছে শিলামণ্ডল, যার অপর নাম হচ্ছে তোমার ক্রাস্ট। ঠিক আছে, ক্রাস্ট, এই যে এখানে লেখা আছে ক্রাস্ট, শিলামণ্ডল, যেটা সিয়াল এবং সীমা নিয়ে গঠিত। হ্যাঁ, সীমাটা প্রায় 30 কিলোমিটার, আর এই উপরের অংশটা হচ্ছে শিয়াল। ঠিক আছে, দেখো যেখানে সীমা আছে সেখানে মহাসাগরের সৃষ্টি করছে, এবং যেখানে শিয়ালটা বেশি আছে সেখানে কিন্তু মহাদেশীয় অংশ সৃষ্টি করেছে। সীমার ঘনত্ব বেশি, শিয়ালের ঘনত্বটা হচ্ছে কম। তাহলে এই গেল তোমার শিয়াল এবং সীমা। এরপরে দেখো যেগুলো আছে সেটা হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, ভূ অভ্যন্তরে তোমার 3টি স্তরের মধ্যে ভূত্বকের উষ্ণতা সবচেয়ে কম। ভূত্বকের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভূত্বকে যে শিয়াল সীমা অঞ্চলটা আছে তার তোমার গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব বলছে ভূত্বকের ঘনত্ব 2.2 থেকে 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। অন্য স্তরের অপেক্ষা ঘনত্ব কিন্তু কম। হ্যাঁ, এরপর গভীরতা বলছে শিয়াল স্তরের গড় গভীরতা 5 কিলোমিটার এবং সীমা স্তরের গড় গভীরতা 60 কিলোমিটার। বুঝতে পেরেছো, অর্থাৎ ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার। ভূত্বক যে ক্রাস্ট বলে যে অংশটা আছে সেটা কিন্তু 30 কিলোমিটার পর্যন্ত গভীর। এবার দেখো শিলা, কি কি শিলা আছে বলছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত, এবং সীমা বা মহাসাগরীয় ভূত্বক বেসল্ট শিলা আছে। অর্থাৎ সীমা যেখানে আছে সেখানে বেসল্ট। এই দেখো এখানে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে দেওয়া আছে, এই যে যেটা শিয়াল অংশ আছে সেখানে গ্রানাইট অর্থাৎ উঁচু হয়ে আছে এবং ঘনত্বটা তার কম, এবং সীমা অংশ যেটা আছে সেটা হচ্ছে বেসল্ট শিলার দ্বারা গঠিত, যার ঘনত্ব কিন্তু বেশি এবং মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি করেছে। অর্থাৎ এখানে কিন্তু ঘনত্বটা বেশি হওয়ার জন্য কিন্তু নিচু হয় এবং সমুদ্রের তোমার সৃষ্টি করে। হলো, এরপরে দেখো যেটা আছে বলছে যে শিলায় বিভিন্ন প্রকার খনিজ একেবারে উপরে আছে। এবারে বিযুক্তি রেখা কি, শিয়াল এবং সীমার মাঝে আছে কনডাট বিযুক্তি রেখা। তাহলে দেখো প্রত্যেকটা স্তরের মাঝে একটা করে বিযুক্তি রেখা আছে। তাহলে শিয়াল এবং সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে গো, কনডাট বিযুক্তি রেখা। যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনডাট বিযুক্তি রেখা। এটা শিয়াল এবং সীমা, তার মাঝে রয়েছে তোমার কনডাট বিযুক্তি রেখা। প্রত্যেকটা ভাগের বিযুক্তি রেখা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। এরপর দেখো গুরুমণ্ডল। গুরুমণ্ডল কোনটা, তাহলে আমাদের ভূত্বক যেটা আছে, ভূত্বক হচ্ছে প্রায় তোমার 30 কিলোমিটার গড় গভীরতা। তারপরে আছে গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডলের সব থেকে উপরের অংশ আছে অ্যাস্থেনোস্ফিয়ার। বুঝতে পেরেছো, এবং অ্যাস্থেনোস্ফিয়ারটা তোমার কফের সীমা স্তরের মধ্যে অবস্থিত, যেটা 700 কিলোমিটার পর্যন্ত গভীর। কফের সীমার নিচে আছে কি, নিফে সীমা। ঠিক আছে, তাহলে তোমার এই নিফে সীমা তোমার 2700 কিলোমিটার পর্যন্ত গভীর, এবং কফের সীমা এবং নিফে সীমার মাঝে আছে কোন বিযুক্তি রেখা, রেপটি বিযুক্তি রেখা। বুঝতে পেরেছো, আর তোমার শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মধ্যে আছে তোমার মোহর অভিষেক বিযুক্তি রেখা। বুঝতে পেরেছো, তাহলে এই হচ্ছে তোমার দুটো বিযুক্তি রেখা। এরপর তাহলে আমরা এবারে গুরুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। যে ভূত্বকের নিচে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল বা মেন্টাল। তাহলে এই যে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা তোমার এই যে গুরুমণ্ডল যেটা আছে এটা তোমার 2900 কিলোমিটার পর্যন্ত গভীর। এরপর তোমার কি বলছে, গুরুমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে উপাদান কি, লোহা বা ফেরাস, নিকেল বা ক্রোমিয়াম, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এগুলো নাম থেকেই তোমরা বুঝতে পারবে। যেমন উপরের অংশটিকে ক্রফের সীমা বলছে কেন, ক্রোমিয়াম এবং তোমার ওই সীমা, হ্যাঁ, আর নিকেল, ফেরাস এবং তোমার সিলিকা, ম্যাগনেসিয়াম, এই নাম হচ্ছে তোমার নিফের সীমা। ঠিক আছে, এরপর দেখো উপস্তর বলছে যে গুরুমণ্ডল দুটি উপস্তরে বিভক্ত। একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, যেটা ক্রফের সীমা বলছে, যেটা গুরুমণ্ডলের 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বহিঃগুরুমণ্ডল বিস্তৃত। এই অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম প্রাধান্য দেখা যায়। এই স্তরটিকে বলা হয় ক্রফের সীমা। তাহলে নামের মধ্যেই কিন্তু তোমার উপাদানগুলো লুকিয়ে আছে, ক্রোমিয়াম, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই হচ্ছে এখানকার উপাদান। আর অন্তঃগুরুমণ্ডল যেটা আছে, অন্তঃগুরুমণ্ডল কি বলছে তোমার, এটা 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পর্যন্ত অংশে তোমার অন্তঃগুরুমণ্ডল বলে। এই অংশে তোমার নাম কি, নিফে সীমা। তাহলে নিকেল, ফেরাস, সিলিকা, ম্যাগনেসিয়াম, দেখো এইগুলোই থাকবে। নিকেল, ফেরাস মানে লোহা, সিলিকা মানে তোমার সিলিকন এবং ম্যাগনেসিয়াম এর প্রাধান্য দেখা যায় এই স্তরের, তাই নাম হয়েছে তোমার নিফে সীমা। উষ্ণতা কি বলছে, উষ্ণতা হচ্ছে তোমার 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঘনত্ব বলছে গুরুমণ্ডলের পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। গভীরতা কত বলছে, বহিঃগুরুমণ্ডলের গভীরতা 700 থেকে 30 কিলোমিটার।
হ্যাঁ 670 কিলোমিটার এবং অন্তঃগুরুমণ্ডলের গভীরতা 2900 থেকে 700 কিলোমিটার ইজিক্যাল টু 2200 কিলোমিটার, অর্থাৎ গুরুমণ্ডল প্রায় 2900 কিলোমিটার পুরু। বুঝতে পেরেছো? আর বিযুক্তি রেখা কী আছে? বিযুক্তি রেখা সম্পর্কে বললাম, গুরুমণ্ডল এবং তোমার কেন্দ্রমণ্ডলের মাঝে আছে তোমার গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে দেখো এটা হচ্ছে গুরুমণ্ডল, এই যে এটা হচ্ছে গুরুমণ্ডল আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, তার মাঝে আছে তোমার গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপরে দেখো আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করব। এবার কেন্দ্রমণ্ডল বলছে কেন্দ্রকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এর বৈশিষ্ট্য কি? এদের প্রধান উপাদান হচ্ছে নিফে, নিকেল এবং ফেরাস। কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে তোমার নিফে। এই যে দেখো এই যে অংশটা আছে, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করছে, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে। বহিঃকেন্দ্রমণ্ডলটা 5100 কিলোমিটার পর্যন্ত, অন্তঃকেন্দ্রমণ্ডলটা 6370 কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল লেম্যান বিযুক্তি রেখা বরাবর তোমার মিলিত হয়। হয়েছে? তাহলে প্রধান উপাদান হলো। এবারে উপস্তর বলছে কেন্দ্রমণ্ডল দুটি উপরে স্তরে বিভক্ত, যথা বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তরটি গুরুমণ্ডলের নিচে প্রায় 2900 থেকে 5100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটি অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রের কাছে অবস্থিত। এই স্তরটি 5100 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানকার পদার্থগুলো কঠিন অবস্থায় রয়েছে। উষ্ণতা কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব বলছে এই স্তরের ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ভূ অভ্যন্তরের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল, অর্থাৎ এটা কিন্তু সব থেকে বেশি ঘনত্বযুক্ত। আর বিযুক্তি রেখা কি বলছে? গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেম্যান বিযুক্তি রেখা। গভীরতা বলছে বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 2200 কিলোমিটার এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা 1270 কিলোমিটার, অর্থাৎ কেন্দ্রমণ্ডল প্রায় 2200 প্লাস 1270 কিলোমিটার যেগুলো 3470 কিলোমিটার পর্যন্ত পুরু। দেখো আমি তোমাদের মনে রাখার জন্য বলে রাখি, প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করো। বুঝতে পেরেছো? ছবিটা যদি ঠিকঠাক তুমি মুখস্থ করতে পারো বা এঁকে নিতে পারো, তাহলে কিন্তু লেখাটা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? অতএব যদি তুমি এই ছবিটা যদি কোনো রকম এঁকে নিতে পারো, তার তোমার বিযুক্তি রেখা এবং তার যে ইয়েগুলোর নাম, অর্থাৎ এই যে ক্রফেসীমা, নিফেসীমা, এই যে নামগুলো আছে, এইগুলো থেকে কিন্তু তুমি সব পেয়ে যাবে। কি কি উপাদানে গঠিত, কত কি আছে, কোন কোন বিযুক্তি রেখা আছে, এবং তোমাদের শুধুমাত্র উষ্ণতা আর ওই তোমার উষ্ণতাটাই তোমার মুখস্থ রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে ধারণা। এরপরে দেখো যে ধারণাটা আছে সেটা হচ্ছে তোমার কি আর চিত্র কোনটা দেবে? পৃথিবীর অভ্যন্তরভাগের চিত্র। এই দেখো এই চিত্রটা তোমরা দেবে, সব থেকে ভালো চিত্র, সহজ সরল। হ্যাঁ, অন্যান্য চিত্রের দিকে তোমরা যেও না, এটা হচ্ছে সহজ সরল চিত্র। তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো কালার টালার ব্যবহার করার সুযোগ তোমরা পাবে না। তাহলে কি এরকম যদি একটা স্কেচ মাফিক চিত্র তোমরা দিতে পারো, তাহলে কিন্তু সেটা তোমাদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে। এরপর দেখো যেটা আছে বলছে বিযুক্তি রেখা কাকে বলে, শ্রেণীভাগ করো এবং বর্ণনা দাও। তাহলে আমরা অনেকগুলো বিযুক্তি রেখা সম্পর্কে জানলাম, এবার শুধুমাত্র বিযুক্তি রেখাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বিযুক্তি রেখা কাকে বলছে? বিযুক্তি রেখা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত যে যে স্থানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তন হয়, সেই সব স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা নামে অভিহিত করেছেন। তাহলে যেখানেই তরঙ্গের পরিবর্তন হচ্ছে সেটাকে তোমার বিযুক্তি রেখা নামে নামকরণ করেছেন। এই দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমরা বিযুক্তি রেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এখানে দেখো প্রত্যেকটা বিযুক্তি রেখা, অর্থাৎ শিয়াল এবং সীমার মাঝে যে বিযুক্তি রেখাটা আছে সেটার নাম, এবং তোমার এই যে তোমার কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে আছে তোমার লেম্যান বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মাঝে আছে তোমার লেম্যান গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই সমস্ত বিযুক্তি রেখাগুলো দেখো এখানে তোমার দেওয়া হয়েছে। তাহলে এই ছবিটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। বৈশিষ্ট্য কি বিযুক্ত রেখার? হচ্ছে বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান এবং ঘনত্বের স্তরকে পৃথক করা যায়। প্রকারভেদ কত রকমের বিযুক্তি রেখা আছে? হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত কতগুলো বিযুক্তি রেখা দেখা যায়। যেমন এক নম্বর হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, যেটা শিয়াল সীমার মাঝে আছে। মোহরবশিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। তারপর দেখো রেপটি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং লেম্যান বিযুক্তি রেখা। এবার কনরাড বিযুক্তি রেখা কোনটা? যেটা শিয়াল এবং সীমার মাঝে আছে। মোহরবশিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি কোনটাকে বলছে? ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটার নাম হচ্ছে মোহরবশিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। রেপটি
রেপটি বিযুক্তি রেখা কোনটাকে বলছে, যে ক্রফের সীমা এবং নিফের সীমা, অর্থাৎ তোমার সীমার যে ভাগটা আছে ক্রফের সীমা এবং নিফের সীমা, গুরুমণ্ডলের ঊর্ধ্ব অংশ এবং নিচের অংশটার মাঝে অবস্থিত বিযুক্তি রেখাটার নাম হচ্ছে রেপটি বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা কোনটাকে বলছে, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং লেম্যান বিযুক্তি রেখা কোনটা, বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে আছে তোমার লেম্যান বিযুক্তি রেখা। এবার দেখো এই বিযুক্তি রেখাগুলোর আবিষ্কর্তা কে কে, এই যে ধরো লেম্যান বা এই যে নামকরণগুলো করছি, এগুলো কিন্তু বিভিন্ন আবিষ্কর্তার নাম অনুসারে হয়েছে। তাহলে প্রথম যেটা কনরাড বিযুক্তি রেখা, যেটা তোমার শিয়াল সীমার মাঝে আছে, সেটা কি আবিষ্কার করেছে, অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানী ভিক্টর কনরাড 1934 সালে আবিষ্কার করেন। শিয়াল এবং সীমার মাঝে এটার বিস্তার হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। মোহরভিষিক বিযুক্তি রেখা, এটা আবিষ্কার করেন যুগোস্লাভিয়ার বিজ্ঞানী অ্যানফ্রিজা মোহরভিষিক, হ্যাঁ, যার জন্য এর নাম হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। এটা 1909 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে এটা রয়েছে 33 থেকে 40 কিলোমিটার এর মধ্যে। এবার রেপটি বিযুক্তি রেখা বা রেপিত্তি বিযুক্তি রেখা বলছে ভূবিজ্ঞানী রেপিত্তি এটাকে আবিষ্কার করেন। কত সালে সেটা পাওয়া যায়নি। এটা আছে তোমার বহিগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মধ্যে, গভীরতা হচ্ছে তোমার 700 কিলোমিটার। এরপর গুটেনবার্গ বিযুক্তি রেখা, এটা বলছে প্রফেসর বেনো উইকার্ট গুটেনবার্গ 1912 সালে কিন্তু উনি আবিষ্কার করেন। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে এই বিযুক্তি রেখা 2900 কিলোমিটার গভীরতায়। এরপর লেম্যান বিযুক্তি রেখা কোনটা, যে ডেনমার্কের ভূবিজ্ঞানী কুমারী আই কুলেম্যান এটা আবিষ্কার করেন 1936 খ্রিস্টাব্দে। বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাধ্যমে এটা অবস্থিত এবং এটা আছে তোমার 5150 কিলোমিটার গভীরতায়। এবং তার সঙ্গে দেখো এই ছবিটা এখানে দেওয়া হয়েছে সুন্দর করে, তাহলে কিন্তু পরিষ্কার আমাদের বোঝা যাচ্ছে বিযুক্তি রেখাগুলি সম্পর্কে। এরপর দেখো আমাদের যেটা আছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো এবং এর ধারণা দাও। সহজ পরীক্ষার সাহায্যে তুমি অ্যাস্থেনোস্ফিয়ারের সংকর পরিচলন স্রোত কী করে বোঝাবে। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ারটা কী, অ্যাস্থেনোস্ফিয়ারটা হচ্ছে তোমার আমাদের গুরুমণ্ডল, আমাদের ভূত্বকের নিচেই অবস্থিত এবং গুরুমণ্ডলের উপরে এবং ভূত্বকের নিচে তোমার এই অ্যাস্থেনোস্ফিয়ারটা অবস্থান করছে। এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারটা কিন্তু তোমার গুরুমণ্ডলেরই অংশ, বুঝতে পেরেছো। আমরা ছবিটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখো অ্যাস্থেনোস্ফিয়ার এটা সান্দ্র অবস্থায় আছে, আমাদের ভূত্বক যে মুভ করছে, পাত দ্বারা গঠিত যে মুভমেন্ট পলিসি, এই যে পরিচলন স্রোত, সেটা কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারেই দেখা যায়। তাই দেখো এখানে তোমার গুরুমণ্ডল আছে, এই গুরুমণ্ডলের উপরের অংশটা তোমার অ্যাস্থেনোস্ফিয়ার, যেটা ক্রফের সীমা ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, বুঝতে পেরেছো যে স্তরটা। তাহলে অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে আমরা ধারণা কি বলছে, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরে অংশে বিশেষ স্তরটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। আমি ছবিটা দেখালাম, ঠিক আছে। অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে দুর্বল স্তর। এই স্তর পদার্থ গলিত এবং নরম প্রকৃতির হয়। অত্যধিক তাপ এবং চাপে এখানকার শিলা সান্দ্র প্রকৃতির, অর্থাৎ অর্ধ তরল অর্ধ কঠিন, তাকেই বলছে সান্দ্র অবস্থায় আছে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে আনুভূমিকভাবে প্রবাহিত হয়, আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। তাহলে দেখো পরিচলন স্রোতটা এখানে দেওয়া হয়েছে যে অ্যাস্থেনোস্ফিয়ার, এই উপরে আমাদের ভূত্বক, যেখানে আমাদের সমুদ্র এবং আমাদের স্থলভাগ, সমভূমি, মালভূমি এগুলো রয়েছে, এবং নিচে দেখো তোমার এই পরিচলন স্রোতটা অ্যাস্থেনোস্ফিয়ারে তোমার কাজ করছে। এবং এই পরিচলন স্রোতের জন্যই কিন্তু আমাদের এই পাতগুলো, অর্থাৎ ভূপৃষ্ঠ যে কতগুলো পাতে বিভক্ত এই যে ধারণা, এই পাতগুলো কিন্তু মুভ করতে পারছে। দেখো ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে তোমার শিলামণ্ডল, এর গভীরতা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত। এবার দেখো যে প্রশ্নটা তোমার দেওয়া হয়েছে যে অ্যাস্থেনোস্ফিয়ার সহজ পরীক্ষার সাহায্যে তুমি বুঝিয়ে দাও। এই যে অ্যাস্থেনোস্ফিয়ারে যে তোমার যে সান্দ্র অবস্থায় যে তোমার আছে, সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের সহজ পরীক্ষার সাহায্যে কী করে বোঝাবো। দেখো সেটা বলছে অ্যাস্থেনোস্ফিয়ার অংশে উষ্ণতার তারতম্যজনিত ঘনত্বের পার্থক্য উৎপন্ন স্রোত হলো পরিচলন স্রোত। একটি সহজ পরীক্ষার দ্বারা এটিকে বোঝানো যায়। ধরি একটি জল ভর্তি বড় ডেচকিতে তুমি উনুনের ওপরে চাপালে, ঠিক আছে। তাহলে একটা ডেচকিতে জল ভরে আমি উনুনের ওপরে চাপালাম, তাহলে চাপালে কি হবে গো, যে ডেচকির জলে দুটো কাঠের পাতলা টুকরো ভাসিয়ে দিলে জল ফুটলে দেখবে কাঠের টুকরোগুলো কিন্তু সরে যাচ্ছে। ভূত্বকে পরিচলন স্রোত এভাবেই তোমার কাজ করে, অর্থাৎ যেমন সরে যাচ্ছে ঠিক একই রকম আমরা তোমার যখন ওই তোমার পরিচলন স্রোত কাজ করে তখন কিন্তু আমাদের পাতগুলো কিন্তু মুভ করতে থাকে। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা বোঝাতে পারছি। এরপর দেখো কতগুলো পার্থক্য আমাদেরকে পড়তে হবে। প্রথমে আছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে
পার্থক্য। তাহলে ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে পার্থক্য কী কী আছে? ভূত্বক হচ্ছে একেবারে উপরের অংশটা হচ্ছে ভূত্বক, আর গুরুমণ্ডল হচ্ছে তোমার তার নিচের অংশটা হচ্ছে তোমার গুরুমণ্ডল। তাহলে পার্থক্য কী কী আছে দেখো। প্রথমে ভূত্বক হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গড়ে প্রায় 30 কিলোমিটার, আর গুরুমণ্ডল হচ্ছে ভূত্বকের নিচে 30 কিলোমিটার থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত গভীর। ঠিক আছে। তারপরে কী আছে? মহাদেশীয় ভূত্বক বা শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সীমা, এই দুটি অংশে ভূত্বক গঠিত। অন্যদের গুরুমণ্ডলটা ক্রফেসীমা বা বহিগুরুমণ্ডল এবং নিফেসীমা বা অন্তঃগুরুমণ্ডলে বিভক্ত। তারপর দেখো ভূত্বকের শিয়ালের উপাদান সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সীমার উপাদান হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ওদের গুরুমণ্ডলের ক্রফেসীমার উপাদান হচ্ছে তোমার ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। অন্যদিকে নিফেসীমার উপাদান হচ্ছে তোমার নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ভূত্বকের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে গুরুমণ্ডলের গড় উষ্ণতা 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অন্যদিকে গুরুমণ্ডলের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ভূত্বক কঠিন অবস্থা আর গুরুমণ্ডল অন্যদিকে নমনীয় তরল বা অর্ধতরল অবস্থা। শিয়াল এবং সীমার মধ্যবর্তী বিযুক্তি রেখা কন্ড্রাট বিযুক্তি রেখা, যেটা ভূত্বকে অবস্থিত। অন্যদিকে গুরুমণ্ডলে হচ্ছে ক্রফেসীমা এবং নিফাসীমার মধ্যবর্তী সীমান্তে রেপটি বিযুক্তি রেখা অবস্থিত। পৃথিবীর মোট আয়তনের 2% ও ভরের 0.38% ভূত্বকের অন্তর্ভুক্ত। অন্যদিকে পৃথিবীর মোট আয়তনের 83% এবং ভরের 68% অধিকার করে আছে। এবং এখানে দেখো এই ছবিটা তোমরা দিয়ে দিলেই তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য। ভূত্বক হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত, অন্যদিকে কেন্দ্রমণ্ডল ভূত্বকের নিচে 2900 কিলোমিটার থেকে 6370 পর্যন্ত বিস্তৃত। ভূত্বক তোমার দুটো স্তর, শিয়াল এবং সীমা স্তরে বিভক্ত। কেন্দ্রমণ্ডলটা তোমার বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলে বিভক্ত। শিয়াল এর উপাদান সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সীমার উপাদান সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর কেন্দ্রমণ্ডলের তোমার বহিকেন্দ্রমণ্ডলের উপাদান হচ্ছে তোমার নিকেল, ক্রোমিয়াম, লোহা। অন্তঃকেন্দ্রমণ্ডলের উপাদান হচ্ছে লোহা, নিকেল দ্বারা গঠিত। ভূত্বকের গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। এর ঘনত্ব ভূত্বকের 2.6 থেকে 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ভূত্বক কঠিন অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডল হচ্ছে বহি কেন্দ্রমণ্ডলের পদার্থ আছে অর্ধতরল, যেটা অ্যাস্থেনোস্ফিয়ার বলে আমরা জানি, এবং অন্তঃকেন্দ্রমণ্ডলে আছে তোমার কঠিন অবস্থায়। আয়তন পৃথিবীর মোট আয়তনের 2% এবং ভরের 0.38 ভূত্বকের অন্তর্ভুক্ত। অন্যদিকে পৃথিবীর মোট আয়তনের 15% এবং ভরের 32% অধিকার করে আছে। হ্যাঁ, ভূত্বকের মধ্য দিয়ে পি, এস এবং এল তিনটে তরঙ্গই চলাচল করে যেহেতু কঠিন অবস্থায়। অন্যদিকে কেন্দ্রমণ্ডলে কেবলমাত্র পি তরঙ্গ বেশি গতিতে চলাচল করে। এবার দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এখানে কেন্দ্রমণ্ডলের ছবিটা এখানে দেওয়া আছে। এরপর গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য। গুরুমণ্ডল ভূত্বকের নিচে 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল। অন্যদিকে কেন্দ্রমণ্ডল হচ্ছে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থিত। এর উপস্তর হচ্ছে তোমার গুরুমণ্ডলের উপস্তর হচ্ছে ক্রফেসীমা, নিফেসীমা। অন্যদিকে কেন্দ্রমণ্ডলের উপস্তর হচ্ছে তোমার বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। ক্রফেসীমার উপাদান ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। নিফেসীমার উপাদান হচ্ছে তোমার নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। অন্যদিকে বহিকেন্দ্রমণ্ডলের উপাদান হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, লোহা। অন্তঃকেন্দ্রমণ্ডলের উপাদান হচ্ছে লোহা এবং নিকেল দ্বারা গঠিত। গুরুমণ্ডলের উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রমণ্ডলের উষ্ণতা তোমার 5000 ডিগ্রি সেলসিয়াস। গুরুমণ্ডল 3.5 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারের ঘনত্ব। অন্যদিকে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। গুরুমণ্ডল নমনীয় তরল এবং অর্ধতরল অবস্থায় থাকে। অন্যদিকে বহিকেন্দ্রমণ্ডলে পদার্থ আছে অর্ধতরল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলে আছে কঠিন অবস্থায়। ঠিক আছে। গুরুমণ্ডলের মধ্যে দিয়ে পি ও এস তরঙ্গ চলাচল করতে পারে, কেন্দ্রমণ্ডলের মধ্যে শুধুমাত্র পি তরঙ্গ চলাচল করতে পারে। এরপর দেখো ক্রফেসীমা এবং নিফেসীমা, এই যে দুটো তোমার ডিসকন্টিনিউটি বা তোমার যে দুটো স্তর আছে, এই দুটোর মধ্যে পার্থক্য। ক্রফেসীমা কোনটাকে বলছে? গুরুমণ্ডলের ওপর স্তর হচ্ছে ক্রফেসীমা, আর গুরুমণ্ডলের নিচের স্তরটা হচ্ছে তোমার নিফেসীমা। ভূপৃষ্ঠের নিচে 30 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত ক্রফেসীমা বিস্তৃত। অন্যদিকে ভূপৃষ্ঠের নিচে 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত নিফেসীমাটা বিস্তৃত। ক্রফেসীমাটা তোমার ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। অন্যদিকে নিফেসীমাটা তোমার নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ক্রফেসীমার ঘনত্ব হচ্ছে তোমার 3.4 থেকে 4.4 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। নিফেসীমার ঘনত্ব হচ্ছে 4.4 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ও ক্রফেসীমার উপরে আছে মোহরভূষিক বিযুক্তি রেখা এবং নিচে আছে রেপটি বিযুক্তি রেখা, আর নিফেসীমার উপরে আছে রেপটি বিযুক্তি রেখা এবং নিচে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ক্রফেসীমার উষ্ণতা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস, নিফেসীমার উষ্ণতা 5150 ডিগ্রি সেলসিয়াস। ক্রফেসীমার মধ্য দিয়ে এস তরঙ্গ এই স্তরে অদৃশ্য হয়ে যায়, আর নিফেসীমা বলছে পি তরঙ্গের গতিবেগ এই স্তরে 11.23 কিলোমিটার প্রতি সেকেন্ড হয়ে থাকে। ক্রফেসীমা এর উপরে সীমা এবং নিচের স্তরে নিফেসীমা
ক্রফেসিমা রয়েছে, অন্যদিকে নিফেসিমা এর উপরে ক্রফেসিমা ও নিচের স্তরে বহির্গুরুমণ্ডল রয়েছে। এরপর এই ছবিটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য হচ্ছে ভূপৃষ্ঠের নিচে 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পর্যন্ত বহিকেন্দ্রমণ্ডল বিস্তৃত, অন্যদিকে অন্তঃকেন্দ্রমণ্ডল যে ভূপৃষ্ঠের নিচে 5100 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বহিকেন্দ্রমণ্ডলের ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 12.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অন্যদিকে অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব হচ্ছে 12.3 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। বহিকেন্দ্রমণ্ডলের চাপ এবং তাপ কম, অন্তঃকেন্দ্রমণ্ডলের চাপ এবং তাপ অপেক্ষিত বেশি। বহিকেন্দ্রমণ্ডলের পদার্থ অর্ধকঠিন এবং সান্দ্র অবস্থায় আছে, অন্যদিকে অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থ কঠিন অবস্থাতে রয়েছে। বহিকেন্দ্রমণ্ডলের উপরে আছে গুটেনবার্গ বিযুক্ত রেখা এবং নিচে আছে লেম্যান বিযুক্ত রেখা, আর অন্তঃকেন্দ্রমণ্ডলের উপরে আছে লেম্যান বিযুক্ত রেখা, নিচে আছে কোনো বিযুক্ত রেখা নেই, ভূকেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এরপর দেখো এই ছবিটা তোমরা দিতে পারো। এরপর দেখো শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য। তাহলে ভূত্বকের উপরের অংশ হচ্ছে শিয়াল, আর শিয়ালের ভূত্বকের নিচের অংশ এর গড়ে 60 কিলোমিটার পুরুত্ব শিয়াল ভূপৃষ্ঠে, আর অন্যদিকে তোমার সীমাটা তোমার 5 কিলোমিটার পর্যন্ত পুরু, অর্থাৎ শিয়ালের পুরুত্বটা কিন্তু বেশি। শিয়ালের প্রধান উপাদান সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সীমার উপাদান হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। শিলার আপেক্ষিক গুরুত্ব 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, সীমার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। আবার দেখো গঠন বলছে প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত শিয়াল, আর সীমা কিন্তু প্রধানত বেসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। শিয়াল মহাদেশীয় স্তর, সীমা হচ্ছে মহাসাগরীয় স্তর। শিয়ালে তোমার পিতরঙ্গের গতিবেগ হচ্ছে 6.2 কিলোমিটার প্রতি সেকেন্ড, অন্যদিকে সীমা স্তরে 7 কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রবাহিত হয়। এরপর দেখো এই ছবিটা তোমরা দিতে পারো, তাহলে তোমার হয়ে গেল। তাহলে দেখো এই হলো আমাদের মোটামুটি কতগুলো পার্থক্য। এবার সব শেষে আমাদের যে প্রশ্নটা জানতে হবে সেটা হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব ধর্ম আছে কেন। দেখো পৃথিবীর চৌম্বকত্ব যেটা, চুম্বক কিসে আকর্ষণ করে গো, লোহাতে আকর্ষণ করে। হ্যাঁ, তাহলে আমাদের পৃথিবীতে যেহেতু লোহা আছে বা আয়রন আছে বা নিকেল আছে, যার জন্য কিন্তু চৌম্বকত্বটা কাজ করে। দেখো কি বলছে, চাপ এবং তাপ এবং ঘনত্বের আধিক্যের জন্য পৃথিবীর বহিকেন্দ্রমণ্ডলের অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় এই স্তরের প্রধান উপাদান লোহা, যা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাই তীব্র গতিতে ঘুরতে ঘুরতে অর্ধগলিত লোহা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে চলেছে, আর এই থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। বুঝতে পেরেছ? তাহলে এই হলো আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে একটা ধারণা। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।